একমাত্র জাফরুল্লাহ চৌধুরীকে আমি অভিভাবক এবং আমার সমস্ত সময়ে সহযোগিতার ক্ষেত্রে পেয়েছি। সেটা বুদ্ধি দিয়ে বলেন, আর্থিক, মানসিক, ইভেন দেশি বিদেশি কানেকশনের ক্ষেত্রেও। ওনার ওখানে আমাকে বসিয়ে ফোন দিয়ে বলেছে যে অমুকের সাথে তুমি দেখা করো। মানে তিনি চাইতেন যে আমি একটু এগিয়ে যাই, বিভিন্ন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতেন, অনেককে ফোন করে তার ওখানে ডাকতেন, আবার আমাকে পাঠাতেন। এই জন্য বলছি যে আমি খুব সৌভাগ্যবান। তার যদি এই সহযোগিতা না থাকতো তাহলে জেলে যাওয়া লাগতো আরো আগে। প্লাস হচ্ছে আজকে পর্যন্ত এইভাবে রাজনীতিতে একটা সম্মান এবং অবস্থান নিয়ে টিকে থাকতে পারতাম, এটা খুব ডিফিকাল্ট ছিল। যেটা উলফাত ভাই একটা ঘটনা, বাবু ভাই একটা ঘটনা নজির জানেন। প্রথমত আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমাকে যদি জেলেও নেয়, আমার বাবা খুব গ্রামের মানুষ তো খুবই ভয় পায়। বাবা বিএনপির বড় বড় নেতা, ইলিয়াস আলীর মতো ছাত্র নেতা জেলে নিয়ে গেছে, খালেদা জিয়ার মতো মানুষকে জেলে নিয়ে গেছে, তোমার জেলে নিয়ে কি হইবে? তোমার জন্য কি 1 লক্ষ ছাত্র নামবে? বিএনপির মতো একটা বড় দল আছে, তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা খালেদা জিয়ার মুক্তি করতে পারে। বাবা শেখ হাসিনা তার মানে কাউকে ছাড় দেবে না, মানে একটু ভয় পেতে এইভাবে ইয়ে। তারপরে কিন্তু আমরা আনকম্প্রোমাইজিংলি আমাদের লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গেছি, কম্প্রোমাইজ করে নেই। যেটা একটা বলছে জাফরুল্লাহ চৌধুরী অনেক মন্ত্রিত্বের অফার কিংবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তার কাছে গিয়েছে, সেগুলো পায়ে ফেলে দিয়েছেন। যেটা বলেছিলেন তার এত একটা সেই আমলে আপনার একটা লন্ডনের আপনার মতো জায়গায় পড়াশোনা করেছেন, তার বিমান চালানোর লাইসেন্স ছিল, দামি গাড়িতে চলেছেন। ওই আমলের বিলেতি সাহেব, এখন তো লন্ডন বলে কিন্তু বিলেতি বলতো, সেই আমলে বিলেতি জীবনযাপন করে বাংলাদেশ এসে 20 বছর ধরে এক সাপ করছেন। এটা তো সাধারণ মানুষের পক্ষে বর্তমান প্রেক্ষাপটেও মানে চিন্তাই করা যায় না। তিনি এরকম সাধারণ চিন্তা করতেন, যেটা বন্ধু ভাই বলেছিলেন আমাদের একটি ঘটনা, আমাদেরকে এভাবে খুব সিম্পল কথাবার্তা বলতেন, সিম্পল ভাবে চলার জন্য বলতেন। আমি বললাম আমাদের দল করতে ঢাকার বাইরে গেলে আমি গেলে আমার নিরাপত্তার জন্য সাথে 2টা গাড়ি নেওয়া লাগে, অন্তত একটু স্বাস্থ্যবান 20-25টা ছেলেকে নিয়ে যাওয়া লাগে, যে আপনারা হয়তো যারা প্রতিরোধ করতে পারেন। তারপর ওইখানে একটা প্রোগ্রামে গেলে আমার একটা প্রোগ্রাম আয়োজন করতেও খরচ আছে। ভাষা সাথে আমরা রাজনীতি করছি, কারো লাউ হয় ও লাউ দেবে, কারো ধান হয় ও চাল দেবে, কারো বাসা হাঁস মুরগি আছে ও মুরগির ডিম দেবে। তা তোমার খরচ কোথায়? প্রোগ্রাম আয়োজন হয়ে যাবে। তুমি এইভাবে করো, তুমি তো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দল না, তুমি ডেপুটি মন্ত্রী হও না, এখনই তুমি ওদের মতো বিশাল বিশাল সমাবেশ করো, লাখ লাখ পয়সা তুমি খরচ করো। তুমি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, সাধারণ মানুষ, এদেরকে নিয়ে রাজনীতি করো, তুমি এদেরকে টার্গেট করো, এই প্রতিষ্ঠিত লোকজনকে তুমি পাবা। মানে এইভাবে বলতো। ইভেন বাবু ভাই ভাষা অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, রকভাইদের সংগঠন জেএসডি, বেশ কিছু সংগঠনকে তিনি মাঝে মাঝে ডাকতেন, দুপুরে লাঞ্চ করাতেন, সন্ধ্যা নাস্তা করাতেন। মানে এই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি তিনি বসার একটা জায়গা করে আলোচনার জন্য ছেড়ে দিতেন, তোমরা কথা বলো দেশের এবং এই চলমান পরিস্থিতি নিয়ে। এটা আমরা সবাই জানি যে বিএনপি 2018 সালের নির্বাচনের পরে দীর্ঘদিন সরকারের দমন পীড়ন নানান পরিস্থিতির কারণে কিন্তু বিরোধী দল হিসেবে স্বাভাবিক তার অ্যাক্টিভিটি সেটি কিন্তু করতে পারছিল না। 22-এর শেষ দিকে এসে বলা চলে কিছুটা ভাইব্রেট হয়েছে। ইউএসএ নিষেধাজ্ঞার একটা প্রভাব আমাদের বিরোধী দলের রাজনীতি তখন পড়েছিল, যদিও আমরা সেটা কাজে লাগাতে পারি। শেখ হাসিনা যদি ওই সময় বিরোধী দলে থাকতো, থানা ঘেরাও করতো যে পুলিশের উপরে নিষেধাজ্ঞা, র্যাবের উপরে নিষেধাজ্ঞা, প্রতিষ্ঠান শেষ করে বলতো। তো যাই হোক, আমরা বিরোধী দল অনেক পরিস্থিতি সুযোগ পেয়েও ওই সিনসে আমরা এই ধরনের একটা দৈত্য দানবের সরকারকে আঘাত করে নামাতে পারিনি, সেটা আমাদের একটা দুর্বলতা ছিল। তো জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে এই যে বসাইতেন, কথা বলতেন, আমরাই কথা বলতাম, তিনি কোনো পরামর্শ দিতেন না। তারপরে আমরা এই গণতন্ত্র মঞ্চ প্রকৃত অর্থে গঠন করে কিছুটা আন্দোলন সংগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে আমরা শুরু করি। এবং তিনি বারবার বলতেন যে ঢাকায় বৈশাখ, ঘরের মধ্যে বৈশাখ, সভা সেমিনার করে কিছু হবে না, তোমরা বাইরে জেলায় যাও। মানে তিনি তৃণমূলের লোকজনকে ভাইব্রেট করার জন্য ওইদিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। তারপরে যাই হোক, আন্দোলন তো শেষ পর্যন্ত বিএনপির এরকমের একটা দুরবস্থা কাটিয়েও সঙ্গে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য একটা উপযুক্ত জায়গায় তারা পৌঁছেছে। আমরাও সহযোগিতা করেছি, কারণ আমরা মনে করেছি যে বিএনপির মতো একটা সুসংগঠিত দল যার ইউনিয়ন পর্যায় পর্যন্ত একেবারেই একটা সুসংগঠিত কাঠামো আছে, কাজে তারা এবং আমরা বাকি
যদি দল সবাই যদি মিলে মিশে একটা আন্দোলন করি তবেই এই সরকারকে আমরা সরাতে পারবো, আদারওয়াইজ না। যে কারণে কিন্তু মত পথের ভিন্নতা সত্ত্বেও আমরা দেখি যে বিএনপির এই সময় বামপন্থী ডানপন্থী সবাই কিন্তু বিএনপিকে আবেগ মেনে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। যাই হোক, আমরা সেখানে কৌশল ভুলের কারণে সেটা আমাদের মানে সাকসেস হয় নাই। এখন আবার হয়তো সামনে আন্দোলন হবে, কারণ স্থানীয় নির্বাচন আমরা বর্জন করছি। নির্বাচন বর্জন করে যদি আমরা আন্দোলন করে সরকারকে সরাতে না পারি তাহলে তো নির্বাচন বর্জন করার তো কোনো সফলতা থাকবে না, যে প্রাতিষ্ঠানিকভাবে তারা সব দখল করে দেবে। হ্যাঁ, ভোট হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, নির্বাচন কিন্তু কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে, ভোটকে গুম করেছে। আমরা দেশের নাগরিক হিসেবে তো এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে যেটা আমি বলছিলাম একটা কথা, যে আমাদের যখন গ্রেপ্তার দমন পীড়ন চলছে সেটা আমরা রাজনৈতিক দল করিনি, ছাত্র আন্দোলনই করি, ছাত্র যুব সংগঠন। সেই সময় একবার তিনি আমাদের ছাত্রদের মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন, উরফাত ভাইকে নিয়ে, মকবুল ভাইকে নিয়ে, বদিউল্লাহকে নিয়ে, যে ছাত্র, কারণ সেটা আমরা রাজনৈতিক দল করি না, এরা তো ছাত্র বিশ্ববিদ্যালয়। কারণ ওই ছাত্রদের মায়েরা বাবারা গণস্বাস্থ্য থেকে জাফরুল্লাহ চৌধুরী চাকরি করেছে। আমরা বলি যে ওদের জন্য আপনি কিছু করেন, আপনি একমাত্র পারবেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছেন ওদের জামিনের জন্য, তিনি কোর্টে গিয়েছেন, লয়ার কোর্টে গিয়েছেন, আবার হাইকোর্টে একবার প্রধান বিচারপতির কাছে ঈদের আগে মানবিক বিবেচনায়, যেহেতু তারা ছাত্র, তো বিনা অপরাধে আপনার ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল যে তাদেরকে গ্রেপ্তার করেছে, সেখানে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গেলেন। তিনি কেন এই বয়স হয়েছে বলছেন হুইল চেয়ারে নিয়ে আদালতে যাবেন, এখানে গেলেন। ইভেন আবার কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের বলা চলে গত এই 3 দশকের মধ্যে যে একটা ছাত্র আন্দোলনের কম্পন হয়েছিল 18 সালে, আমরা সে আন্দোলন করেছিলাম, সেইখানেও তিনি ডক্টর কামাল হোসেনকে তিনি এগ্রি করিয়েছিলেন লয়ার করেছিলেন। কারণ কামাল হোসেন তো এই লেভেলের মানুষ এখন প্র্যাকটিসই করে না, তোমার লয়ার করতে আরো পরের কথা। তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন, বেশের মনির হোসেনকে নিয়ে গেছিলেন। আর সরি বলছি যে আরো অনেক মানুষ আছেন, তারা কিন্তু এটা ফিল করে নাই যে এই ছাত্ররা এই কাজের শক্তিকে একটা ঝাঁকুনি দিয়েছিল, তাদের পাশে দাঁড়াবে, তারা আরো স্পিরিটেড হবে, সামনে ভালো কিছু করতে পারবে। ওই অসুস্থ লোকটা হুইল চেয়ার 3 দিন ডায়ালাইসিস করে তিনি ওখানে বসে ভাবছেন যে ওদের পাশে দাঁড়ানো দরকার। এইটা শুধুমাত্র আমাদের পাশে দাঁড়িয়েছেন, ছাত্রদের পাশে বা এই 2-3 বছরে এমন তার পুরো জীবনটাই এই রকমের ভাবেই তিনি পরিচালিত করেছেন। যেই কারণে আজকে আমরা বলছি যে তিনি ব্যক্তি থেকে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। যেই কারণে আজকে বিএনপির বড় বড় নেতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, বাম দল, ডান দল, আমরা সবাই মিলে তাকে স্মরণ করছি এবং তার শূন্যতা খুব গভীরভাবে। আপনারা জানেন ইন্ডিয়ান ইনস্টিটিউটে একটা নাগরিক স্মরণ সভা হয়েছিল, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা সেখানে ছিল, আবার আরো 4-5টা দলের স্মরণ সভা হয়েছিল। আমরা এখানে একটা স্মরণ সভা করেছিলাম। এই যে আপনি কোনো রাজনৈতিক দলের স্পেসিফিক ভাবে যদি ধরেন একটা রাজনৈতিক দলের নেতা, তাহলে তার দল তাকে স্মরণ করে। ইভেন আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলি, তাকে আমরা রেসপেক্ট করি মন থেকে। কিন্তু আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন এবং আওয়ামী লীগ যেভাবে এককভাবে একজন ব্যক্তিকে সবকিছু স্থাপন করতে চায়, এই কারণে আওয়ামী লীগের বাইরে ভিন্ন মতের মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অনুষ্ঠান কিংবা আলাপ আলোচনা করে না। এই কারণে যে, কারণ এটা বলা মানে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনকে আরো শক্তিশালী, এই কাজীবাদকে আরো জায়েজ করা। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী আজকে তাকে বাপ ডাক যেটা মধ্যে বলছিলেন যে তিনি যুদ্ধাপরাধী মামলায় যাদের বিচার হচ্ছে, সে আন্তর্জাতিক আইনের অনেক ব্যর্থ হয়েছে, বিতর্কিত কিছু কাজ করা হয়েছে, তো পরিষ্কার, আজকে তো পরিষ্কার। সেই সময় যদি এই কথা কেউ বলতেন তাহলে তার খবর হতো। আজকে তো পরিষ্কার যে গণভবন, বঙ্গভবন থেকে আদালতের রায় আসে এবং প্রেসক্রিপ্টেড রায় অনেক মামলায় দেওয়া হয়। যদি আমার কিন্তু আদালত বলার মামলা আছে, তাই বলি আমি বলবো না যেগুলো হচ্ছে শাস্তি দেবে। কোর্টকে নিয়ে কথা বলা যাবে না, আলাল ভাইকেও ডেকেছেন, মঞ্চে বসে আলালকে কোর্টকে নিয়ে কথা বলা যাবে না। কারণ এই যে কোর্ট যে একটা অবিচার করছে, সেটা যখন আমরা বলছি তখন আমাদের মুখ বন্ধ করার জন্য একটা পায়তারা চলছে যে না, কোর্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। ফজলুল হক সাহেব বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা যে এমন কলির যুগ ছাগলের সাথে ভাগের কাজ। ফজলুল হক সাহেব বলেছেন, অযোগ্য লোকের আজকে, ফজলুল হক ভাই, এই অযোগ্য লোকের আজকে বিভিন্ন পদে বসে আছে। সেই কারণে আজকে আমাদের এই দুরবস্থা। সেই সময় জাফরুল্লাহ চৌধুরী আমাদের কি বলবেন, যে মানুষের সাথে সংযোগ তৈরি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, কানেক্টিভ
পরিবারের প্রতি আল্লাহ রহমত নাজিল করুক। এবং একটা কথা আমি বলবো, একটা আমাদের অনেকে একটু বলার জন্য, দেখেন আমরা সুস্থ মানুষ, অনেক অসুস্থতা, কত কষ্ট করে মারা যায়, কত ভোগান্তি, এই রকমের একটা মানুষ 3টি ডায়ালিসিস দিয়ে আল্লাহ কিন্তু তাকে খুব বেশি কষ্ট দেয় না, সিম্পলি ভাবে তার মৃত্যু নিশ্চিত করেছে। ঈশ্বর আল্লাহর তার প্রতি আল্লাহর রহমত ছিল। তিনি যে কাজ করেছে, যেটা বলছিলাম, সেই কাদের মোল্লা থেকে শুরু করে তার প্রতি অবিচার হচ্ছে, বা সেই জন্য তিনি একমাত্র ব্যক্তি বোধ আছে এইরকম একজন মুক্তিযোদ্ধা স্বরূপ ছিলেন, যেটা কাদের মোল্লা আর কসাই কাদের মোল্লা একটা। আমি এগুলো এত কিছু জানি, কিন্তু আমি তার সাথে বেশ প্রোগ্রামে গেছি, তো তার মুখের এই কথাগুলো কাদের মোল্লা আর কসাই কাদের মোল্লা বোল্ডলি অনেক জায়গায় বলেছে। এমনকি মামুনুল হকের মুক্তি নিয়েও যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন দিয়েছিল, তিনি বারবার বলছেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার, তিনি কেন জামিন পাবেন না? বেগম খালেদা জিয়ারও জামিন পাওয়ার অধিকার আছে, কিন্তু বোল্ডলি এই কথাগুলো বলছেন। এখন কয়জন বলবে মামুনুল হক একটা অন্য ঘরানার লোক, তার মুক্তি নিয়ে কয়জন রাজনীতিবিদ কথা বলবেন? যদিও তিনি আপনার গণতন্ত্রের পক্ষে সত্য বা আন্দোলনের উপার্জন কথা বলবেন, তিনি একটা ইসলামের লোক, নানান কারণ। জাফর চৌধুরী এই বিভাজনটা ছিল। আজকের এই অসহিষ্ণু এবং বিভাজিত সমাজে জাফর চৌধুরীর আদর্শকে উঁচু করে ধরা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং অনুসরণ করা খুবই প্রয়োজন। আমরা তাকে সম্মান করবো, তার আদর্শকে ধারণ করে আমরাও নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবো। এবং আমি বলেছিলাম যে আজকে নিশ্চিতভাবে এই স্মরণ সভা অনেকগুলো সমাবেশ হয়েছে, ভবিষ্যতে জাফর চৌধুরীর জীবন কর্মের উপরে বিস্তর আলাপ আলোচনা যেন করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে এই রকমের একটা সাদা মনের প্রকৃত মানুষ ছিল, তার সম্পর্কে আমাদের জানাতে হবে। সেই ব্যবস্থা, সেই প্ল্যান, পরিকল্পনা আমাদের দরকার। আমাদের জায়গা থেকে তো আমরা আজীবন যতদিন বেঁচে আছি, এটা স্মরণ করতে অস্তিত্বের সাথে তিনি জড়িয়ে গেছেন। সবাই ভালো থাকবেন।